রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 এর দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। দর্শক সংবাদের শিরোনামে ঠিক যেমনটা বলছিলাম, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাস্টারপাড়ার একটি বাসায় একই পরিবারের 4 জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে পিতা ওসমান গনি, মাতা তাজরিন বেগম, ছেলে তারিকুল ইসলাম ও মেয়ে সাদিয়া আক্তার। এই ব্যাপারে বিস্তারিত জানাতে মধুপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, আপনার কাছে জানতে চাই, আপনি এখনো জানতে পেরেছেন কিনা যে হত্যাকাণ্ড আসলে কিভাবে ঘটেছে, আর এর পেছনের কারণ হিসেবে কি বলা হচ্ছে বলে আপনি এখন শুনতে পেরেছেন? ধন্যবাদ তন্ময়। আসলে যে বিষয়টি এখানে ঘটেছে সেটি হচ্ছে যে টাঙ্গাইল মধুপুর এলাকার এটি হচ্ছে মাস্টারপাড়া অর্থাৎ পৌরসভা এলাকায় আসলে মূলত একই পরিবারের 4 জন লাশ আসলে উদ্ধার করেছে পুলিশ, এবং এলাকাবাসী বলছেন যে আসলে এই লাশটি মূলত যে হত্যা হয়েছে 3-4 দিন আগের ঘটনা, এবং কিভাবে আসলে হত্যা হয়েছে এখন পর্যন্ত বিস্তারিত আসলে কেউ বলতে পারছেন না। তবে এই বাসাটি আসলে গত তিন দিন যাবৎ তালাবদ্ধ অবস্থায় ছিল, এবং তালাবদ্ধ অবস্থায় থাকার পর যে অর্থাৎ যে উসমান গনির তার যে শাশুড়ি, তিনি আসলে গত আজ সকালে তিনি এই তালা ভেঙে আসলে প্রবেশ করেন, এবং পরবর্তীতে দেখতে পান অর্থাৎ 4 জনের একই পরিবারের 4 জনের লাশ আসলে দেখতে পান, এবং এর মধ্যে হচ্ছে উসমান গনি এবং তার ছেলে তরিকুল, তিনি ইন্টার 2য় বর্ষের ছাত্র, এবং সাদিয়া, তিনি তার বয়স হলো 8 বছর, এবং ওসমান গনির যে স্ত্রী রয়েছে তানজিন বেগম, অর্থাৎ এই 4 জনের কিন্তু আসলে লাশ দেখতে পায়। ঘটনাস্থলে পুলিশ এসেছেন, প্রশাসন এসেছেন, তারা আসলে ঘটনাটি বিষয়টি যাচাই করছেন। আমরা একটু কথা বলবো এখানকার যিনি সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, তার সাথে একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে আসলে এই যে 4 জনে তো একই পরিবারের লাশ আপনারা উদ্ধার করেছেন, আসলে বিষয়টা কি আর কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। আসলে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মধুপুর পৌরসভাধীন মাস্টারপাড়া একটি উত্তর আবাসিক এলাকার এই বাসাটি আব্দুল গনি ওনার পরিবারের 4 জন সহ আজকে সকালেই তাদের 4 জনের মৃতদেহ আমরা পেয়েছি। পরিবারের 4 জন সহ আজকে সকালেই তাদের 4 জনের মৃতদেহ আমরা পেয়েছি। গত বৃহস্পতিবার থেকে এই পরিবারের সবাই বাকি যে তাদের আত্মীয় স্বজন আছে তাদের থেকে ডিসকানেক্টেড ছিল। তারপরে আজকে সকালে যখন তারা তাদেরকে ফোনে না পেয়ে এসেছে বাসায়, এসে তারপর তালাবদ্ধ অবস্থায় ছিল বাসা, তালা ভেঙে যখন আত্মীয় স্বজন ভিতরে ঢুকেছে তখন এখানে বাসায় যে 3টি রুম আছে, 3টি রুম থেকে 4টি লাশ তারা দেখেছে। একটি রুমে 2টি লাশ ছিল, আর বাকি 2 রুমটি একটি করে 4টি লাশ, এবং প্রত্যেকেই হচ্ছে রক্তাক্ত অবস্থায়, এবং তাদের শরীরে উন্ড আছে, কোপানোর চিহ্ন আছে, এবং সম্ভবত যেই কুড়ালটি ব্যবহার করা হয়েছে হত্যাকাণ্ডে সেই কুড়ালটিও সেখানেই রক্তাক্ত অবস্থায় আছে। তো ইতিমধ্যে আমরা যে ঘটনাস্থল সেটি কর্ডন করে রেখেছি। আমাদের পিবিআই এবং সিআইডির যে ক্রাইম সিন ভ্যান, তারা ইতিমধ্যে অন দ্য ওয়ে আছে। আমরা সেই জন্যই যেন এভিডেন্সগুলো নষ্ট না হয় সেজন্য কর্ডন করে রেখেছি। আর আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয়, উনিও রাস্তায় আছেন, অল্প সময়ের মধ্যেই স্যার এখানে উপস্থিত হবেন। তারপরে আমরা যে আমাদের প্রসিডিউরগুলো সেগুলো আমরা আগাবো। ধন্যবাদ আপনাকে। আসলে মূলত তিনি বলছিলেন যে ঘটনাটি আসলে ঘটেছে গত 2-1 দিন, এবং এই জায়গাটি আসলে মূলত এলাকাবাসী তারা বলছেন যে আসলে উসমান গনি অর্থাৎ যিনি হত্যা হয়েছেন তিনি মূলত আসলে একজন ব্যবসায়ী, এবং এলাকাবাসী বলছেন যে আসলে ব্যবসায়ী জেদ ধরেও আসলে ঘটনা ঘটতে পারে, এরকম এলাকাবাসী তারা বলছেন। তো তন্ময়, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল মধুপুর এলাকা থেকে। আতিক, আপনাকে ধন্যবাদ মধুপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই হত্যাকাণ্ডের ব্যাপারে সর্বশেষ খবর জানাবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। শুক্রবার ভোর 5:15টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমাজউদ্দিন আহমেদের কন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর দিল রোশন জিন্নাত আরা নাজদিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাঁটাবনে সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদের বাসায় আছেন সহকর্মী মারুফা রহমান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মারুফা, জানতে চাই এমাজউদ্দিন আহমেদের নামাজের জানাজা ঠিক কখন হবে আর কোথায় দাফন করা হবে বলে জানতে পেরেছেন? এমাজউদ্দিন আহমেদের নামাজে জানাজা প্রথম জানাজাটি হবে কাঁটাবন ঢাল মসজিদে এবং সেটি হবে বাদ জুমাই কাঁটাবন ঢাল মসজিদে তার জানাজা হওয়ার পর তাকে নেওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এবং সেখানে তাকে দাফন করা হবে। আপনি জানেন যে তন্ময়, আজকে ভোর 5টার সময় তিনি মারা গেছেন। তার আগে মধ্যরাতে তিনি অসুস্থ বোধ করায় তাকে ল্যাবেইড হাসপাতালে নেওয়া হয় এবং তারপরে সেখানে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় এবং মৃত্যুর সময় এমাজউদ্দিন আহমেদের বয়স হয়েছিল 87 বছর। এমাজউদ্দিন আহমেদ কিন্তু বিএনপির খুব ঘনিষ্ঠ ছিলেন। বিভিন্ন পরামর্শ তার কাছ থেকে বিএনপি নীতি নির্ধারণী ফোরাম নিত, এমন তথ্য আসলে রাজনৈতিক মহলে ছিল। তো আজকে এখানে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন বেলা 11টার সময়। তিনি এসে তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন, শোক জানিয়েছেন এবং সেই সাথে তিনি বলেছেন যে তার মতো একজন সজ্জন ব্যক্তি এবং দেশপ্রেমিক একজন রাষ্ট্রবিজ্ঞানী শিক্ষাবিদের এই যে মৃত্যু, তাতে আসলে যে শূন্যতা তৈরি হলো সেই শূন্যতা অপূরণীয়, সেটি রাজনৈতিক মহলে বলেন আর শিক্ষাবিদ হিসেবে যে শিক্ষা জগৎ এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি ভিসির দায়িত্ব পালন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই শিক্ষাবিদের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কিন্তু অনেক গবেষণা, অনেক গ্রন্থ, অনেক বই রয়েছে যেটি পাঠ্যক্রমে আসলে পড়ানো হয় শিক্ষার্থীদেরকে এবং তার যে কন্যা এবং তার দুইজন পুত্র তারা কিন্তু গভীর শোক জানিয়েছেন এবং সেই সাথে তার বাবার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তো এমাজউদ্দিন আহমেদ তার দীর্ঘ যেই জীবদ্দশা, সেখানে রাজনীতির সঙ্গে কিন্তু তার তৎপরতা ছিল একজন রাজনৈতিক বুদ্ধিজীবী হিসাবে এবং রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে। এমাজউদ্দিন আহমেদের বড় দেহ এখন রয়েছে কাঁটাবনে, তার নিজ বাসভবনে। এখান থেকে নেওয়া হবে কাঁটাবন ঢালে। সেই কাঁটাবন ঢালে তার বাদ জুমা একটি জানাজা হবে এবং সেখান থেকে নেওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। তো তন্ময়, সব মিলিয়ে এই ছিল এমাজউদ্দিন আহমেদের মৃত্যু সংক্রান্ত শেষ তথ্য আমার কাছে। মারুফা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কাঁটাবন থেকে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। এদিকে 3 দিনের রিমান্ড শেষে জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে আজ আদালতে নেওয়া হবে। আরো তথ্য সংগ্রহের জন্য আরো রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে ডিবি পুলিশের কার্যালয়ে আছেন সহকর্মী সৈয়দ রায়হান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রায়হান, আপনার কাছে জানতে চাই, সাবরিনাকে কখন নাগাদ আদালতে নেওয়া হতে পারে আর নতুন করে কতদিনের রিমান্ড চাওয়া হতে পারে বলে এখনো পর্যন্ত আপনি জানতে পেরেছেন? সকাল থেকেই রয়েছি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে। আপনি জানেন যে ডাক্তার সাবরিনা, যিনি জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান, তিনি মূলত করোনা টেস্টের নামে যেই ভুয়া রিপোর্ট দিতেন এবং সেই সাথে প্রতারণার যেই একটি আশ্রয় নিয়েছিলেন তিনি, সেই বিষয়ে কিন্তু এর আগেও তাকে গত 12 জুলাই গ্রেপ্তার করার পর কিন্তু মূলত 3 দিনের রিমান্ডে আনা হয়। এই মুহূর্তে একটু আমি দেখাতে চাই যে আমরা রয়েছি ডিবি কার্যালয়ের সামনে। মূলত আমরা জানতে পেরেছি যে 12টার কিছু পরেই তাকে আসলে বের করা হবে এবং ঢাকার সিএমএম কোর্টে তাকে নিয়ে যাওয়া হবে। মূলত এর আগে 3 দিনের রিমান্ডে তিনি ছিলেন এবং আজকে নতুন করে আরও 5 দিনের রিমান্ড চাওয়া হবে বলে আমরা এখন পর্যন্ত ডিবি কার্যালয়ের সূত্র থেকে খবর পেয়েছি। তো একটু জানিয়ে রাখি যে এর আগে মূলত ডাক্তার সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরী, তিনিও কিন্তু গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতার হয়ে তিনি রিমান্ডে ছিলেন এবং আমরা জেনেছি ইতিমধ্যেই তাদেরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু পেয়েছে যারা ইনভেস্টিগেশন অফিসার যারা আছেন, তারা কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এবং সেই প্রেক্ষিতেই মূলত আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্যই ডাক্তার সাবরিনাকে আরও 5 দিনের রিমান্ড চেয়ে কিন্তু আজকে আদালতে নেওয়া হবে। তো এই মুহূর্তে আমরা ডিবি কার্যালয়ের সামনে আছি। আমরা সকাল থেকেই ডিবি কার্যালয়ের সামনে ছিলাম। তো আমরা যে বিষয়টি দেখেছি যে যারা আসলে ডাক্তার সাবরিনাকে নিয়ে কোর্টে যাবেন, যেই
সদস্যরা আমরা দেখতে পেয়েছি যে হয়তো ভেতরে প্রস্তুতির যেই পর্বটি সেটি চলছে। আমরা অপেক্ষা করছি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তার সাবরিনাকে মিন্টু রোড থেকে আসলে সিএমএম কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আপনি জানেন যে এর আগে জেকেজি হেলথ কেয়ার মূলত তাদেরকে বলা হয়েছিল যে করোনার যেই স্যাম্পল কালেকশন সেটি করবার জন্য, কিন্তু তারা অনৈতিকভাবে ভুয়া রিপোর্ট তৈরি করে কিন্তু টাকা হাতিয়ে নিয়েছেন। সেই সাথে আপনি জানেন যে সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরী তিনিও কিন্তু নানাভাবে দুর্নীতিতে যুক্ত স্বাস্থ্য খাতের সাথে। তো সব কিছু মিলিয়ে গোয়েন্দা কার্যালয় সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে জিজ্ঞাসাবাদের এক চূড়ান্ত পর্যায়ে যাবার জন্যই কিন্তু মূলত ডাক্তার সাবরিনাকে এই 5 দিনের রিমান্ড চাওয়া হবে এবং সেই সাথে যে বিষয়গুলো এখনো ধোঁয়াশা রয়ে গেছে সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে। তো আমরা বলতে পারি যে এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি এবং সিএমএম কোর্টের উদ্দেশ্যে তাকে হয়তো আর কিছুক্ষণ পরেই মিন্টু রোড থেকে নিয়ে যাওয়া হবে এবং সেই বিষয়টি জানার পরপরই তন্ময় আপনার মাধ্যমে দর্শকদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। তো তন্ময়, এই ছিল রাজধানীর মিন্টু রোড থেকে আমার কাছে সার্বিক চিত্র। তন্ময়। রায়হান, আপনাকে ধন্যবাদ। ডিবি পুলিশের কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এখানকার সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে তৈরি পোশাক খাত। আসতে শুরু করেছে নতুন নতুন অর্ডার। ইউরোপ আমেরিকাতে খুলতে শুরু করেছে পোশাক মলগুলো। আবার চীনের সাথে বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে যুক্তরাষ্ট্রের কিছু ক্রেতা বাংলাদেশে ক্রয়াদেশ বাড়িয়েছেন। তবে বিজিএমইএ বলছে এজন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ দ্রুত ছাড় প্রয়োজন। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। হাজার শ্রমিকের দল বেঁধে কাজে ফেরা এ চিত্র রাজধানীর দক্ষিণখানের একটি পোশাক কারখানার। ঢাকা ও আশপাশের বেশিরভাগ বড় পোশাক কারখানা এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। শ্রমিকরাও নতুন উদ্যমে যোগ দিয়েছেন কাজে। পোশাক রপ্তানির হিসেব বলছে গেল এপ্রিলে রপ্তানি নেমেছিল মাত্র $37 কোটি। মে মাসে কারখানা খুলে দেওয়ার পর বেড়ে হয় $123 কোটি আর সবশেষ জুনে তা আরও বেড়ে দাঁড়ায় $225 কোটিতে। গেল অর্থ বছর প্রতি মাসে গড়ে $284 কোটি টাকার পোশাক রপ্তানি হয়েছে এদেশ থেকে। পোশাক ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের বড় 2 বাজার ইউরোপ ও আমেরিকাতে খুলে দেয়া হচ্ছে পোশাকের শোরুম, তাতে সজাগ হচ্ছে ক্রেতারাও। এত বড় একটা মহামারীর পরে যখন আপনি মার্কেটটা খুলে দেবে, আমার কাছে মনে হচ্ছে ওরা হয়তো পুরানা যে গার্মেন্টসগুলো আছে ওরা যদি ডিস্ট্রয় করে দেয় আর নতুন করে চিনা কেনা শুরু করে, তাহলে কিন্তু আমার মনে হয় মার্কেটটা আবার আগের পর্যায়ে চলে আসবে। আমেরিকান মার্কেটটা আমাদের ডেইলি ইনকোয়ারি আসতেছে, বিজনেসে প্লেস করতেছে। তো এটা যদি কন্টিনিউ থাকে তাহলে হয়তো আমরা যদি প্রাইস পয়েন্টে যাই অবশ্যই ভালো না, বাট প্রাইস পয়েন্ট ছাড়া কিন্তু বিজনেসটা আসবে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর মতে ঘুরে দাঁড়াতে সব পক্ষকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এমনি আমাদের কাস্টমারদের সাথে এখন কারেন্টলি নেগোশিয়েট করছি, তারা আমাদেরকে এনকোয়ারি পাঠাচ্ছে, আমরা নেগোশিয়েট করছি প্রাইসেস বা অর্ডারের সম্ভাবনাগুলো। আমরা আমাদের ব্যাংকদের সাথে এখন সেটা আমরা কমিউনিকেশনের মাধ্যমে সেটা আমরা চেষ্টা করছি। লোন তো লাগতেই পারে, অর্ডার কম আছে, লোন তো লাগবেই। পোশাক মালিকদের সময়ের সাথে পাল্লা দিয়ে পণ্য ঝুড়ি বাড়ানোর তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। সনাতনী যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোর পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত পণ্য, যেটি বেশ আশার দিক। এখানে আয়ের সক্ষমতা যেমন বেড়েছে, সেই ভিত্তিতে তাদের শ্রমিকদের মজুরি দেবার সক্ষমতা বেড়েছে আগের মাসগুলোর তুলনায়। তার মতে করোনা পরবর্তী সময়ে আরো ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে পোশাক খাত, তাই এখন থেকেই সেই প্রস্তুতি নেয়ার পরামর্শ সিপিডির এই গবেষকের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনার মধ্যে কাজ শুরু হলেও গতি পাচ্ছে না মেট্রো রেল প্রকল্পে। বিভিন্ন জটিলতায় জাপানের কর্মীরা বাংলাদেশে আসতে না পারায় অনেকটাই বন্ধ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন নির্দিষ্ট সময়ে প্রথম মেট্রো রেলের কাজ শেষ করা এখন বড় চ্যালেঞ্জ তাদের সামনে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। অনেক দিন পর কর্মযজ্ঞের এমন ছবি মিলছে মেট্রো রেল প্রকল্প এলাকায়। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে চলছে কাজ। করোনার প্রভাবে প্রায় 2 মাসেরও বেশি বন্ধ ছিল এই মেগা প্রকল্পের কাজ। এরই মধ্যে মেট্রো রেল প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট 60 জনের বেশি কর্মীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। সে কারণে 2 দফা টেস্ট করেই শ্রমিকদের ফেরানো হচ্ছে কাজে। প্রত্যেকদিন আমাদের অফিসিয়াল ডিরেকশন থাকে যেন আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যতটুকু সাবধানতার সহিত আমরা কাজ করার জন্য। আমাদের আগেই করোনা টেস্ট করা হয়েছে অলরেডি। আমরা যারা এখানে কাজ করতেছি সবাই করোনা নেগেটিভ।
উত্তরা থেকে মতিঝিল 20.1 কিলোমিটার দীর্ঘ রুটে কাজ চলছে মাত্র কয়েক জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুরু হচ্ছে মেট্রোর স্টেশন নির্মাণ কাজ। করোনা পরিস্থিতির মধ্যে এভাবে কর্মতৎপরতা বাড়ানোর চেষ্টা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ, যদিও এখন পর্যন্ত সব শ্রমিক যোগ দিতে পারেনি কাজে। একই সঙ্গে পুরো গতিতেও চলতে পারছে না কাজ। কর্তৃপক্ষ বলছে বর্তমান বাস্তবতায় করোনার সঙ্গে তাল মিলিয়ে চলার বিকল্প নেই। তারপরও প্রত্যাশা সামনের সময়গুলোতে ধীরে ধীরে বাড়বে প্রকল্পে কাজের গতি। করোনার প্রভাব শুরুর সময় মেট্রো রেলের জাপানি শ্রমিকরা দেশে ফেরেন, কিন্তু এখনও তারা ফিরতে পারেননি বাংলাদেশে, যোগ দিতে পারেননি কাজে। সে কারণে বন্ধ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ। জাপান সরকারের একটা এম্বার্গো আছে যে জাপানিজরা এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবে না। জাপানিজ কন্ট্রাক্টর যারা আছেন ওনারা এখানে না আসা পর্যন্ত কিন্তু এই অংশটা অর্থাৎ আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যে অংশটা, এই অংশটার কাজ আমরা পুরোদমে এই মুহূর্তে শুরু করতে পারছি না। তথ্য বলছে দেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের সার্বিক অগ্রগতি 46 ভাগ, তবে উত্তরা থেকে আগারগাঁও অংশে পূর্ত কাজ শেষ 76 ভাগ। যদিও 2021 সালের ডিসেম্বরে উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রো চালুর লক্ষ্য কর্তৃপক্ষের। জাপানি কন্ট্রাক্টর এবং কনসালটেন্ট যত তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবে, আমরা তত তাড়াতাড়ি কাজের পরিধিটা খুব দ্রুত বৃদ্ধি করে আমরা চেষ্টা করব আমাদের যে টার্গেটটা ছিল এই টার্গেটটা যেন আমরা অ্যাচিভ করতে পারি। তবে আমরা এই কথা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের যে বিপিপি পিরিয়ড আছে 2012 থেকে 24 সাল, তার যথেষ্ট আগে আমরা এটা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবো। তবে এখনো অজানা কবে পুরো গতি ফিরবে প্রকল্প এলাকায়। সেজন্য অপেক্ষা করতে হচ্ছে করোনা পরিস্থিতির উন্নতির উপর। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। শুধু আমলা সচিবদের কর্মছকে করোনা মহামারী থেকে উত্তরণ সম্ভব নয় বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বলেছেন এই দায়িত্ব একা সরকারের নয়, বিএনপিকে এগোতে হবে আন্তরিকতা নিয়ে। ঘুরে দাঁড়াতে হলে এই মুহূর্ত থেকে স্বাস্থ্য ব্যবস্থায় চলমান দুর্নীতি কঠোর হাতে দমনের পরামর্শ তার। সেই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সম্পৃক্ততা এবং রাজনৈতিক সিদ্ধান্ত। তহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, আর সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও আক্রান্ত হয়েছেন করোনায়। কোভিড-19 ভাইরাস এখন নেগেটিভ, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নন। এই যে এই ডিপার্টমেন্টটা আছে, এরপরও ছুটে যান মোহাম্মদ নাসিমকে বিদায় জানাতে, ছুটে যান শাহজাহান সিরাজকে দাফন করতে। যখন করোনা ভাইরাস আতঙ্কে এই দুই নেতার শেষ বিদায়ের অনুষ্ঠানে নিজের দলের অনেক সহকর্মী দূরে দূরে থেকেছেন। 80 বছরের এই মানুষটির বিপুল প্রাণ প্রাচুর্য এখনও তাকে তরুণ মুক্তিযোদ্ধাদের মতোই বাঁচিয়ে রেখেছে। একজন মুক্তিযোদ্ধা, একজন চিকিৎসক, একজন সমাজসেবক, এসব পরিচয়কে গুরুত্ব দেন না তিনি। বলেন রাজনীতি আর রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া গণমানুষের সমস্যার সমাধান হয় না। বিএনপি তাদের স্ট্যান্ডিং উপদেষ্টা কমিটির সবাই অর্থমন্ত্রীর বক্তব্য নিবিড়ভাবে পড়ে সুষ্ঠু সুপারিশ জ্ঞাত না করে ভুল করছেন। খালি সমালোচনা করে লাভ নাই, দেশকে তো বাঁচাতে হবে। এটা কেবল হাসিনার দায়িত্ব না, খালেদা জিয়ারও। জাতীয় ঐক্যফ্রন্টের সাংসদরা মুখে কুলো বেঁধেছেন। পলিটিক্স ছাড়া পরিবর্তন হবে না। করোনা ভাইরাস থেকে দেশ বাঁচাতে সকলকে একসঙ্গে মাঠে নামার আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী। আওয়ামী লীগের প্রতি আমার পরামর্শ, হাসিনা প্লিজ আপনার পুরানো লোকগুলিকে আবার ডাইকা নেন। আর খালেদা জিয়ারে বলে এখন তো বাইরে আছেন, অন্তত পক্ষে মিনিমাম 5 জন ইয়াং স্ট্যান্ডিং কমিটিতে লোক ঢুকান, 10 জন। সেই সঙ্গে পাশ হওয়া নতুন বাজেটে রেশনিং ব্যবস্থা সংযুক্ত করার পরামর্শ দেন তিনি। আজকে 2 কোটি নিম্নবিত্তকে আমার 6 মাস টার্গেট করতে হবে। কেন 6 মাস? 6 মাসে আমার নতুন খাবার চলে আসবে। আবার 1 মাসের পুরা খাবার হয়ে যায় পরিবারের, এবং পুষ্টিকর খাবার। 200 টাকার ওষুধ ওই যে বললাম, দৈনন্দিন রোগ শক্ত আছে, খাইটা গেছে। সকলকে নিয়ে সম্মিলিত প্রয়াসের সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোলে করোনা ভাইরাস থেকে পরিত্রাণ সম্ভব বলেও আশাবাদী এই মুক্তিযোদ্ধা। আমার দরকার এই ছোট একটা মেশিন, মানুষকে সাহস দেওয়া। সঙ্গে সঙ্গে আমার দরকার সরকারের অনেক ভালো ভালো জিনিস আছে, এগুলির বেটার ইউটিলাইজেশন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানীর বাড্ডা এলাকায় ৩৭ নং ওয়ার্ড যুবলীগের পক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় কাউন্সিলর সহ আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সামাদ সায়েম। সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির খবর জানতে চাই, বানভাসীদের সাহায্য স্থানীয় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে, সবার কি অবস্থা সেখানকার? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ যমুনা নদীর পানি কিন্তু বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু আসলে চরাঞ্চলের যা রয়েছে তা কিন্তু সমস্ত বসতবাড়ি তুলে গেছে। আমি রয়েছে এই মুহূর্তে কাওখোলা চরাঞ্চলে, আপনি দেখতেই পাচ্ছেন যে প্রতিটা বসতবাড়ি কিন্তু পানির নিচে তুলে রয়েছে, যে কারণে কিন্তু এখানকার মানুষের কিন্তু চরম কষ্ট রয়েছে। টিউবওয়েল তলিয়ে গেছে এবং সার্বক্ষণিক যে তারা পানিতে থাকছে, পানির কারণে কিন্তু তাদের হাত পা গায়ে দেখা দিয়েছে এবং গরু গবাদি পশুর খাদ্যের কিন্তু চরম সংকট দেখা দিয়েছে, যে কারণে এই অঞ্চলের যারা মানুষ রয়েছে তারা কিন্তু আসলে এক প্রকার দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। এই অবস্থায় কিন্তু সরকারি সহায়তা তারা দাবি করেছেন, এখন পর্যন্ত কিন্তু আসলে সরকারিভাবে কোনো সহায়তা দেওয়া হয়নি, যে কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ সরকারি সহায়তা দাবি করেছেন। তো আসলে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। সায়েম, আপনাকে ধন্যবাদ সিরাজগঞ্জ থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাবার জন্য। দর্শক, শেষ করছি নিউজ 24 এখনকার আয়োজন। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।